ওয়েলকাম টু গল্পকথন বাই নূর। গল্পকথন বাই নূরের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা একটি বিখ্যাত গল্প আমি এবং কয়েকটি প্রজাপতি। ইতিপূর্বে আমরা এর 2টি পর্ব আপলোড করেছি, এবার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাকে অনেক কথা বলে ফেলেছি, এখন আপনার কি ধারণা হচ্ছে? আমি পাগল, নাকি মানুষকে বিভ্রান্ত করতে পছন্দ করে এমন কেউ? পাগলরাও কিন্তু মানুষকে বিভ্রান্ত করে মজা পায়। তারা নিজেরা বিভ্রান্ত বলেই অন্যদেরকে বিভ্রান্ত করতে চায়। আমার এক বন্ধু ইসলামিয়া কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ তার মাথা খারাপ হয়ে গেল। আমি তাকে দেখতে গেলাম। সুস্থ স্বাভাবিক মানুষের মতো তিনি ইজি চেয়ারে বসে পান খাচ্ছেন। আমাকে দেখে মোটামুটি আনন্দিত গলায় বললেন, খবর শুনেছ? আমি তো পাগল হয়ে গেছি, ব্রেন পুরোপুরি কলাপস করেছে। আমি বললাম, তাই নাকি? তিনি আগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ, ঘটনা সেরকম। আমার ফ্যামিলির লোকজন অবশ্যই আসল কথা ফাঁস করছে না, সবাইকে বলে বেড়াচ্ছে আমার সামান্য মাথা গরম হয়েছে। আমি তো জানি ঘটনা কি। ঘটনা কি? ওই যে বললাম পাগল হয়ে গেছি। লক্ষণ কি জানতে চাও? জানতে চাই। ঘটনা হলো, সারাক্ষণ আমার পেটে কে যেন কথা বলে, অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না। আমার পেটে কান রাখলে তুমিও শুনতে পাবে। এসো এসো, দেখো, শোনো। বলেই তিনি পাঞ্জাবি উপরে তুলে পেট বের করলেন। তিনি যা করলেন তা হলো আমাকে বিভ্রান্ত করলেন। কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হলো সত্যি সত্যি কেউ বোধহয় তার পেটে কথা বলছে। রূপার সঙ্গে কিভাবে আমার বিয়ে হলো সেই গল্প শুনবেন, নাকি আমার বাড়ির ভূতের উপদ্রবের গল্পটা শুনবেন? আমি দুটোই বলবো, কোনটা আগে শুনতে চান? ধারাবাহিকতা রক্ষা করতে হলে ভূতেরটা আগে বলতে হয়, তবে ইন্টারেস্টিং বেশি বিয়েরটা। ভূত এবং বিয়ে আমার বেলায় সম্পর্কিত। ফিজিক্সে প্রথমে কজ, তারপর এফেক্ট। আমার বেলায় ভূতটা কজ, বিয়েটা হলো এফেক্ট। ঠিক আছে, ভূত দিয়েই শুরু করি। যদি ভূতের গল্পটা এখন করতে চাচ্ছিলাম না, ভূতের গল্প যত ভয়ঙ্করই হোক দিনের বেলা পাঞ্চে লাগে। শুধু পাঞ্চে না, হাস্যকরও লাগে। যিনি দিনের বেলায় আগ্রহ নিয়ে ভূতের গল্প করেন, সবাই তার দিকে মজা পাওয়া চোখে তাকিয়ে থাকে, যেন সে ভূতের গল্প বলছে না, জোকস বলছে। খুব সিরিয়াস জায়গায় নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করেন এমন শ্রোতা সবাইকে হাসানোর জন্য বলে বসেন। তারপর ভূতটা কী করলো? আপনার সাথে কুলাকুলি করলো। যিনি ভূতের গল্প বলছেন তিনি তখন রেগে যান। তিনি যতই রাগেন অন্যরা ততই মজা পায়। এই মজাটা আমি আপনাকে দিতে চাচ্ছিলাম না। যাই হোক, ভূত প্রসঙ্গটা দ্রুত শেষ করে বিয়ের প্রসঙ্গে আসি। এক শ্রাবণ মাসের ঘোর বর্ষার দুপুরে আমি ভূত দেখলাম। সরি, এটা ভুল হয়েছে, ভূতের কথা শুনলাম। ঘটনাটা বলি। দুপুরে খাওয়া শেষ করে বই হাতে নিয়ে বিছানায় গিয়েছি। সরি, আবারও ভুল করেছি, বই না, ম্যাগাজিন, ন্যাশনাল জিওগ্রাফি। দুপুরের খাবার পর আমি ম্যাগাজিন পড়ি, রাতে পড়ি বই। ন্যাশনাল জিওগ্রাফিতে তুন্দ্রা অঞ্চলে বিপন্ন পেঙ্গুইনদের উপর একটা লেখা পড়ছি। সুন্দর সুন্দর ছবি, ছবিগুলো দেখতে ভালো লাগছে। খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। বিছানায় চাদর নেই বলে গায়ে চাদর দিতে পারছি না। চাদর বের করে দেওয়ার জন্য কাউকে ডাকতে হবে। বিছানায় শুয়ে ডাকলে হবে না, আমাকে দোতলা থেকে একতলায় নামতে হবে, কারণ আমার কোনো কাজের লোকের দোতলায় ওঠার হুকুম নেই। দোতলাটা আমার একার। যে চাদরের উপর শুয়ে আছি তারই অর্ধেকটা নিজের উপর দিয়ে পড়তে শুরু করলাম। আর্টিকেলের শুরুটা করেছে চমৎকার। জন স্টেনবেকের উপন্যাসের নাম দিয়ে প্রবন্ধের শুরু। ইট ওয়াজ এ উইন্টার অফ ডিসকন্টেন্ট। বাক্যটা শেষ করা মাত্র পরিষ্কার মেয়েলি গলায় একজন কেউ বলল, কি পড়েন? আমি বই নামিয়ে বললাম, কে? তার উত্তরে নারী কণ্ঠে সামান্য হেসে আবারও বলল, কি পড়েন? এর মধ্যে আমি দেখে নিয়েছি যে ঘরে কেউ নেই। ভয় পাইনি, খুবই বিস্মিত হয়েছি। তবে অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, কে কথা বলে? এই প্রশ্নের উত্তরে কেউ একজন হালকা করে নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। আমি দীর্ঘ রচনাটা পড়ে শেষ করলাম, কোনো কথাবার্তা শুনলাম না। পরপর 2টা সিগারেট টেনে ঘুমাতে গেলাম। ভালো ঘুম হলো। ঘুম ভাঙল সন্ধ্যায়।
তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে বাতাসে জানালা নড়ছে, খটখট শব্দ হচ্ছে। খুবই বিরক্তি লাগছে। বিছানা ছেড়ে উঠে জানালা বন্ধ করতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে ঘুমটা পুরোপুরি কাটেনি, আরও কিছুক্ষণ ঘুমানো যায়। এই সময় দুপুরে নীলকণ্ঠে আবার শুনলাম সে মধুর গলায় বলল, আর কত শুয়ে থাকবেন? দুপুরে নারী কণ্ঠের কথা কিছুই মনে ছিল না। হঠাৎ সবটা একসঙ্গে মনে পড়ল। আমি হতভম্ব গলায় বললাম, এ কি? বিছানা থেকে নামলাম, হাত মুখ ধুলাম এবং খুবই স্বাভাবিকভাবে একতলায় চলে গেলাম। রফিক সঙ্গে সঙ্গে মগ ভর্তি চা নিয়ে এসে উদ্বিগ্ন গলায় বলল, স্যারের কি শরীর খারাপ? আমি বললাম, না, শরীর ঠিক আছে। তার চোখ থেকে উদ্বিগ্ন ভাব দূর হলো না। রফিক আমার সঙ্গে আছে প্রায় 12 বছর। 12 বছর দুজন মানুষ পাশাপাশি থাকলেই একজন আরেকজনের জন্য উদ্বিগ্ন বোধ করে। এটা জগতের অনেক গুরুত্বহীন নিয়মের একটি। আমি চায় চুমুক দিয়ে বললাম, রফিক, আমাদের বাড়িতে কি ভূত আছে? রফিক সঙ্গে সঙ্গে বলল, জি স্যার, আছে। তুমি কখনো দেখেছো? জি। ভূতটা কি করে? কিছু করে না, হাসে, কান্দে, ছাদে হাঁটাহাঁটি করে, মশলা পিষে। মশলা পিষবে কেন? ভূতের কি রান্নাবান্না করার কোনো ব্যাপার আছে? রফিক জবাব দিল না, ভীতু মুখ করে দাঁড়িয়ে রইল। আমি চিন্তিত বোধ করলাম না, কারণ চিন্তিত বোধ করার মতো কিছু নেই। আমার যা হচ্ছে তার নাম হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন। সিজোফ্রেনিয়ার রোগীদের এরকম হয়। খুব সম্ভবত আমি সিজোফ্রেনিয়ার রোগ প্রাথমিক পর্যায়ে আছে। আমি সম্ভবত নিউরোসিস পর্যায়ে আছি। রোগ বাড়তে দিলে সাইকোসিস পর্যায়ে চলে যাবে, তখন আর কিছু করার থাকবে না। সাইকোসিস পর্যায়ে ভয়ঙ্কর কাণ্ড কারখানাগুলো ঘটতে থাকবে। তার আগেই কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। নিউরোসিস এমন কোনো ব্যাপার না। পৃথিবীর 20% মানুষ কোনো না কোনোভাবে নিউরোসিসের রোগী। এই রোগ মাথায় নিয়ে বাস করা যায়। 12 মাসের সর্দির মতো 12 মাসে হালকা নিউরোসিস। এই মুহূর্তে সাইকিয়াট্রিস্টের কাছে ছুটে যাবার কোনো প্রয়োজন দেখছি না। নিজের চিকিৎসা আমাকে নিজেকেই করতে হবে। দোতলায় বাস করতে পারবে এমন কাউকে আমার প্রয়োজন। বইপত্র যতদূর পড়েছি, অডিটরি হ্যালুসিনেশনের ব্যাপারগুলো একা থাকলেই হয়। আমি দ্বিতীয় কাপ চায়ে চুমুক দিলাম। রফিক ভয়ে ভয়ে বলল, জলিল সাহেবরে খবর দিব? না। জলিল সাহেব, মোহাম্মদ আব্দুল জলিল, আমাদের পারিবারিক ডাক্তার। বয়সজনিত কারণে এখন রোগী দেখা বন্ধ করেছেন, তবে আমার চিকিৎসা এখনও চালিয়ে যাচ্ছেন। খবর পেলেই তার মরিস মাইনর গাড়ি নিয়ে ছুটে আছেন। তার সমস্যা একটাই, ছোট কোনো অসুখ তিনি চিন্তা করতে পারেন না। যদি তাকে বলা হয় মাথা ব্যথা, তিনি তৎক্ষণাৎ বলবেন, ঘন ঘন মাথা ব্যথা? বলে কি, মাথায় কোনো টিউমার হয়নি তো? বাবা, চোখে কি ঝাপসা দেখো? যদি বলি ডান পাটা কেমন যেন ফোলা ফোলা লাগছে, তিনি সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় বলবেন, পা ফোলা তো ভালো কথা না, কিডনি ফেল করেনি তো? আজকাল ঘরে ঘরে কিডনি ফেল করার রোগী। রফিক আবারও বলল, জলিল সাহেবের খবর দেই স্যার? আমি বললাম, খবর দিতে হবে না, আমি ভালো আছি। রফিক, শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। রফিক চমকে উঠল। সম্ভবত কিছুক্ষণ ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারল না। তারপর নিজেকে সামলে নিয়ে হড়বড় করে বলল, ইফতেখার সাবরে খবর দেই? আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, দাও। আমার যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাওয়ার জন্য লোকজন আছে, তাদের দায়িত্ব ভাগ করা। চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য আছেন জলিল চাচা, পারিবারিক কাজকর্মের জন্য আছেন শেখ ইফতেখার, সম্পর্কে মামা, আমার মায়ের খালাতো ভাই। বৈষয়িক কর্মকাণ্ডের জন্য আছেন রহমত মিয়া, অতি ধুরন্ধর লোক, দিনকে রাত করা তার কাছে ছেলে খেলা। তার কর্মপদ্ধতি যথেষ্ট জটিল। তিনি যে ফিলোসফিতে বিশ্বাস করেন সেটা অনুরোধে কাজ করার না। ধরাধরিতেও কাজ করাবো না,
টাকা দিয়ে কাজ করাবো। হাসি মুখে কাজ করবে, সময় মতো করবে, দেখা হলে কুকুরের মতো আনন্দে লেজ নাড়বে। মানুষ যখন আনন্দে তার অদৃশ্য লেজ নাড়ায় তখন দেখতে বড় মজা লাগে। রহমত মিয়া মাসে একবার গাড়ি নিয়ে ভৈরব চলে যান। গাড়ি ভর্তি করে বিশাল বিশাল মাছ নিয়ে ফেরেন। সেই সব মাছ বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকজনের বাড়িতে উপহার হিসেবে চলে যায়। রহমত মিয়া মাথা নিচু করে বললেন, বুঝলেন ভাইজান, 5,000 টাকার একটা মাছে যে কাজ করবে 50,000 টাকা ঘষে সেই কাজ হবে না। 200টা এক বিঘত সাইজের কই মাছ দিয়ে আমি একবার 10 লাখ টাকার কাজ করিয়ে নিয়েছিলাম। মানুষকে ঘুষ দেওয়া বিরাট শিল্পকর্ম। রহমত মিয়া সেই শিল্পকর্মের একজন বিপুল কারিগর। তার কথা পরে বলবো। এখন ইফতেখার মামার প্রসঙ্গে আসি। বৈষয়িক লাইনে যেমন রহমত মিয়া, পারিবারিক লাইনে তেমনই ইফতেখার মামা। বিশাল কাঁচা পাকা দাড়ি, মাথায় রুমি টুপি। এই জিনিস নাটক সিনেমা ছাড়া আজকাল দেখি না, কিন্তু মামার কাছে আছে। ইফতেখার মামার সঙ্গে ব্রিফকেস জাতীয় একটা ব্যাগ সবসময় থাকে। ব্যাগের ভেতর থাকে একটা জায়নামাজ, তাসবি, একটা কোরআন শরীফ এবং এক বোতল জমজমের পানি। কথাবার্তার এক ফাঁকে যখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তখন তিনি অবধারিতভাবে গম্ভীর গলায় বললেন, একটু অজুর পানি দিতে হয় যে, নামাজ পড়ব, কেবলা কোন দিকে? তিনি অনেক সময় নিয়ে নামাজ পড়েন, তাসবিহ পাঠ করেন, চোখ বন্ধ করে দীর্ঘ সময় মোনাজাত করেন। নামাজ এবং মোনাজাত পর্ব শেষ হবার পর তিনি সবাইকে এক ঢোক করে জমজমের পানি খেতে দেন। সবাই সেই পানি বিসমিল্লাহ বলে কেবলামুখী হয়ে খেতে হয়। ইফতেখার মামার বোতলের জমজমের পানি কখনো শেষ হয় না। বোতল অর্ধেক খালি হতেই তিনি তার সঙ্গে মিনারেল ওয়াটার যুক্ত করেন। তিনি বিশিষ্ট আলেমদের সঙ্গে কথা বলে জেনেছেন এতে জমজমের পানির গুণাগুণের কোনো তারতম্য হয় না। তিনি যখন নতুন কারোর সঙ্গে কথা বলেন তখন কথাবার্তার একটা পর্যায়ে বললেন, বুঝলেন জনাব, আমি অত ক্ষুদ্র নাদান মানুষ, গুনার মধ্যে ডুবে আছি। মৃত্যুর পরে আল্লাহ আমাকে কি আযাব দিবেন সেই চিন্তায় অস্থির থাকি। রাতে ঘুম হয় না। গেলাম একবার হজ করতে, সেখানে কাবা শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর কিছু পারি না পারি নবীজির একটা সুন্নত বাকি জীবন পালন করব। মিথ্যা কথা বলবো না। ঝোঁকের মাথায় প্রতিজ্ঞা করে ফেলেছিলাম। তারপরে কি বিপদে পড়েছি, সেই বিপদে কোনো মা বাবা নেই। মনের ভুলে যদি ফুটফাট এক আধটা মিথ্যা বলে ফেলি, সাথে সাথে যে হাতে কাবা ছুঁয়েছিলাম সেই হাত অবশ হয়ে যায়। তওবা না করা পর্যন্ত হাত ঠিক হয় না। আমি কি যে মুসিবতের মধ্যে আছি সেটা আর আপনাদের কি বলবো। আমার মতো বিপদে যেন কেউ না পড়ে। এই ধরনের মানুষ অতি দ্রুত যে কোনো পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ইফতেখার মামা এই কাজটি করেন। ভাই, আপনি কি বললেন? কাবা শরীফ ছুঁয়ে সত্যি সত্যি তিনি কোনো প্রতিজ্ঞা করছেন কি না? আমি বলতে পারি না, তাকে কখনো জিজ্ঞাসা করিনি। তবে তিনি যে সত্যি এটা বলেন এটা ঠিক। ইফতেখার মামা অতি দ্রুত আমার বিয়ে ঠিক করে ফেললেন। মেয়ের নাম সাথী, সে ডাক্তার। চমকে উঠলেন না? আগে আপনাকে বলেছিলাম মেয়ের নাম রূপা, মেয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রী। মেয়ের বড় বোন ডাক্তার, তার নাম সাথী। এই কারণেই শুরুতে আপনাকে আমার স্ত্রীর কী নাম সেটা বলতে চাচ্ছিলাম না। এখন ঘটনা বলবো, আপনার কাছে সব পরিষ্কার হবে। ইফতেখার মামা হলেন ধরতক্তা মারপেরেক টাইপ মানুষ। বিয়ের কথা শুরু হবার এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে হয়ে গেল। সেই বিয়েও বিচিত্র। আমি গিয়েছি মেয়ে দেখতে। খানিকটা প্রাচীন কায়দায় মেয়ে দেখা হচ্ছে। আমি বসে আছি তাদের বাড়ির বসার ঘরে। আমার সঙ্গে আছেন ইফতেখার মামা, ডাক্তার জলিল চাচা, রহমত মিয়া। ডাক্তার কন্যা জড়সড় ভঙ্গিতে ট্রে ভর্তি খাবার নিয়ে ঢুকলো। ভীত চোখে সবার দিকে তাকিয়ে অতি দ্রুত ঘর ছেড়ে বের হয়ে গেল। জলিল চাচা বললেন, মাশাল্লাহ, মেয়ে তো অত্যন্ত রূপবতী। ইফতেখার মামা বললেন, মেয়ে দেখার কিছু নাই, আমি আগেই জানিয়ে দিয়েছি মেয়ে আমাদের পছন্দ। আজ আমরা ছেলে নিয়ে এসেছি, ভালো করে ছেলে দেখেন। ছেলেকে যদি জিজ্ঞাসা করার কিছু থাকে জিজ্ঞেস করেন, আড়ালে কথা বলা বলির কিছু নেই। পছন্দ না হলে মুখের উপর বলবেন পছন্দ হয় নাই, আর পছন্দ হলেও মুখের উপর বলবেন পছন্দ হয়েছে। ইফতেখার মামা
মেয়ের বাবার দিকে ঝুঁকে এসে তার হাত ধরলেন। মেয়ের বাবা ইতস্তত করতে লাগলেন। ইফতেখার মামা বললেন, ভাই সাহেব বলেন হ্যাঁ কি না। একটা কিছু না বলা পর্যন্ত আমি হাত ছাড়ব না। সুবহান সাহেব, সাথীর বাবার নাম। আমতা আমতা করে বললেন, ছেলের চেহারা ছবি তো খুবই সুন্দর। আমার পছন্দটা তো বড় না, আমার মেয়ে। ইফতেখার মামা বললেন, যান মেয়ের মতামত নিয়ে আসুন। বিবাহের ক্ষেত্রে কন্যার মতামতটাই গুরুত্বপূর্ণ। চট করে সে কি কিছু বলবে? মিনিমাম সপ্তাহখানেক সময় তো দরকার। ইফতেখার মামা বললেন, ভুল কথা বলেছেন ভাই সাহেব, এইসব কাজে সময় দিতে নাই। সময় দিলেই নানান হুজ্জত শুরু হয়, লাগানি ভাঙানি চলতে থাকে। আপনি ভেতরে যান, মেয়ের মতামত নিয়ে আসেন। সুবহান সাহেব ভিতরে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, মেয়ে কিছু বলছে না, চুপ করে আছে। ইফতেখার মামা বললেন, কান্নাকাটি কি করছে? জি না। ইফতেখার মামা বললেন, তাহলে মেয়ের মত আছে। বাঙালি মেয়েকে কখনো শুনেছেন যে মুখে ফুটে বলবে বিয়েতে রাজি? রাজি না হলে বলবে রাজি না, চোখের পানি ফেলবে। মেয়ে কাছে না, কিছু বলছেও না, তার মানে আলহামদুলিল্লাহ, আসুন বিয়ে পড়িয়ে দিই। সুবহান সাহেব অবাক হয়ে বললেন, বিয়ে পড়িয়ে দেবেন মানে কি? ইফতেখার মামা হাসি মুখে বললেন, আপনাকে বলা হয়নি, আমি একজন সরকারি কাজী। আমার কালো ব্যাগটার ভেতরে কোরআন শরীফ, জায়নামাজ যেমন আছে, কাবিননামার কাগজপত্র আছে, সবসময় সঙ্গে রাখি। কখন কোন কাজে লাগে কে জানে। যান মেয়েকে অজু করতে বলেন, এজেন্ট কাবিন হয়ে যাক। মেয়েকে তুলে নেওয়া হবে পরে, তখন আমরা উৎসব করব। সুবহান সাহেব হতভম্ব গলায় বললেন, এসব আপনি কি বলছেন? ইফতেখার মামা মধুর হাসি হেসে বললেন, আজ বৃহস্পতিবার দিবাগত রাত্র, অতি শুভ সময়। আল্লাহ পাকের যদি হুকুম থাকে তাহলে আজই বিয়ে হবে, হুকুম না থাকলে কোনো দিন হবে না। জন্ম, মৃত্যু, বিবাহ, রিজিক, ধন দৌলত, এই 5 জিনিস আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। দেখি তার মনে কি আছে। সত্যি সত্যি সে রাতে বিয়ে হয়ে গেল। ইফতেখার মামা তার কালো ব্যাগ খুলে সবাইকে খুরমা খাওয়ালেন। খুরমা দেখে বুঝলাম তিনি মোটামুটি তৈরি হয়ে এসেছেন। নাটক নভেলে যেমন ঘটনা থাকে, সেরকম একটা ঘটনা ঘটল আমার বিয়ের রাতেই। আমি বাসায় চলে এসেছি, রাতে শোবার আয়োজন করেছি। এমন সময় আমার শ্বশুরবাড়ি থেকে টেলিফোন করেছে আমার মেজ শালী, তার নাম রূপা। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি বললাম, কি ঘটনা ঘটেছে? বড় আপা খুব কান্নাকাটি করছে। আমি বললাম, বিয়ের পর মেয়েরা কান্নাকাটি করেই থাকে। রূপা বলল, আপনি বুঝতে পারছেন না, বড় আপা শুধু যে কান্নাকাটি করছে তা না, সে ঘন ঘন ফিটও হচ্ছে। আমি বললাম, ফিট হচ্ছে কেন? তার কি মৃগী রোগ আছে? রূপা বলল, মৃগী রোগ নেই, আব্বা হুট করে পড়ানো বিয়ে মানতে পারছে না। সে বলল, এই বিয়ে যদি না ভাঙা হয় তাহলে হয় সে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়বে, আর না হয় ঘুমের ওষুধ খাবে। তুমি তোমার আপাকে দাও, আমি কথা বলি। আচ্ছা আপনি ধরুন, আমি আপাকে দিচ্ছি। আমি প্রায় 15 মিনিট টেলিফোন কানে ধরে বসে রইলাম। 15 মিনিট পর রূপা এসে বলল, আপা আপনার সঙ্গে কথা বলতে রাজি না। সে দেয়ালে মাথা ঝুঁকে মাথা ফাটিয়ে ফেলেছে, গলগল করে রক্ত পড়ছে। বলো কি? আমি আপনার পায়ে পড়ছি, আপনি বিয়ে ভাঙার একটা ব্যবস্থা করুন। আপা খুবই ইমোশনাল একটা মেয়ে, বিয়ে না ভাঙলে আপাকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি শান্ত গলায় বললাম, তুমি তোমার আপাকে বলো আগামীকাল সকাল 10টার দিকে আমি ইফতেখার মামাকে নিয়ে আসব। বিয়ে ভাঙাতে হলে যা যা করণীয় তখন তা সব করা হবে। আমি রাতেই আসতাম, কিন্তু এখন এত রাতে মামাকে পাওয়া যাবে না। মামা রাত 12টার পর থেকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, তখন তাকে ডাকা নিষেধ। আপনি কি সত্যি সত্যি কাল সকালে আসবেন? অবশ্যই আসবো, 10টার মধ্যেই আসবো। থ্যাংক ইউ। থ্যাঙ্কস দিতে হবে না, তুমি তোমার আপাকে নিশ্চিন্ত মনে ঘুমোতে যেতে বলো। পরদিন তালাকের ব্যবস্থা হলো। আমি তালাক পর্বের পর হাসি মুখে কিছুক্ষণ ওই বাড়িতে থাকলাম। চানাচুর এবং ঘরে বানানো পায়েস খেলাম। সুবহান সাহেবের সঙ্গে দেশের রাজনীতি নিয়ে কিছুক্ষণ গল্প করলাম। তিনি তার গ্রামের বাড়িতে তার দাদার হাতে লাগানো একটা পেয়ারা গাছের গল্প করলেন। সেই পেয়ারা নাকি এই ভুবনের সেরা। একবার যে ওই পেয়ারা খেয়েছে সে বাকি জীবনে আর পেয়ারা মুখ দিতে পারবে না। পেয়ারা মুখে দিলেই থু করে ফেলে দিবে। তিনি বললেন, ওই পেয়ারা এনে তিনি আমাকে খাওয়াবেন।
আষাঢ় মাসে তিনি সত্যি সত্যি পেয়ারা এনে আমাকে খাওয়ালেন এবং শ্রাবণ মাসে তার মেজো মেয়ে রূপার সঙ্গে আমার বিয়ে হলো। তাড়াহুড়া বিয়ে না, আয়োজনের বিয়ে। গায়ে হলুদ ফলুদ সবই হলো। বরের জুতা নিয়ে পালিয়ে যাওয়া থেকে আয়নায় বরকনের মুখ দেখা দেখি কিছুই বাদ গেল না। রূপার বড় বোন খুবই আগ্রহ নিয়ে প্রতিটি অনুষ্ঠানে যোগ দিল। আমি এবং কয়েকটি প্রজাপতি গল্পের 3য় পর্বের এখানেই সমাপ্তি। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো। গল্প ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।